আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বর্ধিত বাড়ি ভাড়ার দাবি ও হামলার প্রতিবাদে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজ শিক্ষার্থীদের অবস্থান। গাজায় হামাসের হাতে থাকা 7 ইসরায়েলি জিম্মি মুক্ত। যুদ্ধ বন্ধে মিশরে আনুষ্ঠানিক চুক্তি সইয়ের আগে ইসরায়েল সফরে ডোনাল্ড ট্রাম্প। দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ। নির্বাচনের মাধ্যমে জনগণ অসাম্প্রদায়িকতার প্রমাণ দেবে আশা। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক বললেন শাহদিন মালিক। সনদের অবস্থান সংবিধানের ওপরে বা সমান হতে পারে না মন্তব্য। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে বিশেষজ্ঞদের আহ্বান। IUCN সম্মেলনে জলবায়ু অভিযোজনের সময় উপযোগী পদক্ষেপের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে ও রোববার কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আছেন মিথিলা নাজনীন। যাচ্ছি তার কাছে। মিথিলা, সকাল থেকেই তো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে শহীদ মিনারে। বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। আমি শুরুতেই বলতে চাই, বাড়ি ভাড়া বৃদ্ধি নয়, মূল বেতনের শতকরা 20% বাড়ি ভাড়া যেন দেওয়া হয় সেটার দাবি সহ এখানে মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 75% করার দাবি নিয়ে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখানে অবস্থান করছে। এখানে কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে কর্মসূচিতে অংশ নিয়েছে এবং সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষকদের অবস্থানে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অনেক ভিড়। এবং গতকালও কিন্তু শিক্ষকরা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। আমরা এখানে যারা অবস্থান নিয়েছেন 2-1 শিক্ষকদের সাথে কথা বলবো। গতকাল তো আপনাদের উপরে প্রেস ক্লাবে ওখানে আপনারা হামলার শিকার হয়েছিলেন, মানে কি ধরনের পরিস্থিতি হয়েছিল, কি হয়েছিল একটু জানাবেন কি? আমরা যখন 20% বাড়ি ভাড়া 1500 টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার দাবিতে শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে অবস্থান করতেছিলাম। তখন পুলিশের জল কামান, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং ককটেল ছুড়ে আমাদের উপরে নির্যাতন করে। আমরা বলতে চাই, আমাদেরকে যতই নির্যাতন করুক, আমরা আমাদের 20% বাড়ি ভাড়া এবং উনি যেমনটি বলছিলেন এখানে অংশ নেওয়া শিক্ষকরা, তারা বলছিলেন যে তাদের আসলে এই দাবিটা কোনো দলের বিরুদ্ধে নয় কিংবা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, তারা এই দাবিটাকে তাদের প্রাণের দাবি হিসেবে বলতে চাচ্ছেন এবং তারা বলছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না, অবস্থান কর্মসূচিতে থাকবেন। এবং তারা আরেকটা বিষয় বলছেন, গতকাল একটু আগে যেটা জানাচ্ছিলাম যে গতকাল প্রেস ক্লাবে যে শিক্ষকরা হামলার শিকার হয়েছেন তারাও এখানে আছেন এবং অন্যান্য যারা শিক্ষকরা আছেন তারা গতকালের ঘটনাকে বারবারই তাদের বক্তব্যে বলছেন বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক এবং তাদের মূল কথা, তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো প্রজ্ঞাপন আকারে না আসা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। তো সব মিলিয়ে সকাল থেকে এই অবস্থান কর্মসূচি আমরা কভার করছি এবং তারা বলছেন যে। ধন্যবাদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মিথিলা নাজনীন।
মুক্তির তালিকায় থাকা 20 ইসরায়েলি জিম্মির মধ্যে 7 জনকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে মুক্তদের দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক মেডিকেল কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে রেড ক্রস। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে বন্দীদের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। তালিকায় থাকা বাকি 13 জন জিম্মিকে নিতে দক্ষিণ গাজায় অবস্থান করছে রেড ক্রস। জিম্মিদের মুক্তির বিনিময়ে 1718 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তাদের স্বাগত জানাতে গাজার একটি হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন হাজারো ফিলিস্তিনি। গাজা যুদ্ধ বন্ধে আনুষ্ঠানিক চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ইসরায়েলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের শার্ম আল শেখে আজ ওই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ প্রমাণ দেবে এই দেশ অসাম্প্রদায়িক। তিনি আরও বলেছেন, যেসব বিষয় ঐকমত্য এসেছে সেসব বিষয়ে 17 অক্টোবর জুলাই সনদে সই করা হবে। বাকি বিষয়গুলোর সমাধান হবে আগামী সংসদে। রাহুল রায়ের রিপোর্ট। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা এটা সবসময় আপনাদের প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আগামী 17 তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে, সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। বিএনপি মহাসচিব বলেছেন, নিম্নকক্ষ নয় উচ্চকক্ষে পিআর পদ্ধতির কথা বলেছে বিএনপি। এটিও নতুন সুযোগ তৈরি করে দেবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকার 7টি সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবন সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে আছেন শাকের আদনান, যাচ্ছি তার কাছে। আদনান, শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির সবশেষ অবস্থা আমাদের জানাবেন। আল্লাহকে ধন্যবাদ। বেলা সকাল 11টার কিছু পরে 7 কলেজের শিক্ষার্থীরা তারা এখানে তাদের স্ব কলেজ থেকে এসে পদযাত্রা নিয়ে এই শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন এবং তাদের যে দাবি যে 7 কলেজকে নিয়ে যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়, অর্থাৎ নাম দেওয়া হয়েছে তার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেটির যে অধ্যাদেশ, সেটি অধ্যাদেশ জারির দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বললেন। তারা বলছেন যে এটি প্রায় বছরখানেক হয়ে গেল তারাই আন্দোলন করছেন এবং আইনের খসড়াও একটি হয়ে গেছে, তারপরেও কেন এই বিশ্ববিদ্যালয়টির যে তাদের দাবি অধ্যাদেশ জারি সেটি কেন এখন হচ্ছে না প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন তারা আসলে মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যেতে চান না। তারা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তা সেই যেন রাস্তায় তাদেরকে ঘোষণা দেন এবং তারা বলছেন যে 3 দিনের মধ্যে, অর্থাৎ 16 তারিখের মধ্যে তাদের জন্য এই অধ্যাদেশটা জারি করা হয় এবং তা না হলে তারা ব্লকের কর্মসূচি বা আরো কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন যে আন্দোলন আসলে চলবে যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি বা তাদের যে দাবি সেটি পূরণ না হয়। এবং আপনারা জানেন যে গত 26 মার্চ এইটি আসলে ইউনিভার্সিটিকে যে একটি আলাদা করে করা তথা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই নাম ঘোষণা করা হয় এবং এরপরে শিক্ষার্থীরা তাদের বেশিরভাগের আন্দোলন স্থগিত করেছিলেন এবং তারা যখন দেখছিলেন তারা বলছিলেন যে আবার আমরা যখন দেখছি যে এটি নিয়ে আলবাহানা করা হচ্ছে তাদের অভিযোগ, তো সেক্ষেত্রে এই প্রেক্ষাপটে তারা আবার রাস্তায় নেমেছেন এবং তারা রাস্তায় থাকবেন যতক্ষণ তাদের এই দাবি বাস্তবায়ন না হয়। শাকের আদনান, ধন্যবাদ আপনাকে।
শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে 7 কলেজের শিক্ষকরা আলোচনায় বসেছেন। সোমবার দুপুরে ঢাকা কলেজ অডিটোরিয়ামে প্রতিবাদ সভায় 7 কলেজের কয়েকশো শিক্ষক অংশ নিয়েছেন। শিক্ষকদের লাঞ্ছিত করা ও শিক্ষার্থীদের উস্কে দিয়ে ছাত্র শিক্ষককে মুখোমুখি দাঁড় করানোর প্রতিবাদে সর্বাত্মক কর্মসূচি চান তারা। 7 কলেজে সেন্ট্রাল ইউনিভার্সিটি কোনো কর্মসূচি চালাতে চান না শিক্ষকরা। 7 কলেজে কোনো প্রশাসকও চান না তারা। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলছেন, জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বিদ্যমান সংবিধানের সাথে সাংঘর্ষিক। জুলাই সনদের অবস্থান সংবিধানের উপরে বা সমান্তরাল হতে পারে না বলেও মনে করেন তিনি। তার মতে সংশ্লিষ্টরা যদি এটি করেন তবে তা হবে গায়ের জোরে এবং গোঁজামিলের শামিল। এর ফলে জুলাই সনদ ও বিদ্যমান সংবিধান একটি প্রথম শ্রেণীর আরেকটি দ্বিতীয় শ্রেণীর সংবিধানের মর্যাদা পাবে বলে মনে করেন আইনজীবী শাহদিন মালিক। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জুলাই সনদে সংস্কার প্রস্তাবের 84টি সুপারিশের মধ্যে 43টি সরাসরি সংবিধান সংশ্লিষ্ট। এর মধ্যে যে 19টি বিষয়ে কমিশন সিদ্ধান্তে পৌঁছেছে সেখানেও 10টি বিষয়ে ভিন্নমত ও নোট অব ডিসেন্ট রয়েছে। এত দ্বিমত ও মতবিরোধ নিয়ে গণভোটে যদি জুলাই সনদের পক্ষে জনগণ জনমত দেয়, তারপরও জুলাই সনদ ও বিদ্যমান সংবিধানের অবস্থান নিয়ে জটিলতা বাড়বে বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। নোট অফ ডিসেন্টটা তারা তুলে নিল, সব রাজনৈতিক দলগুলি একমত হলো এবং গণভোটে সবাই এটাকে পাশ করলো, কিন্তু সংবিধানের সাথে তো এর বিরোধিতা থাকবে। তখন ওই বিধানগুলির কি হবে? একটা দেশের সেই আইনটাই সংবিধান, যেটা ওই দেশের সর্বোচ্চ আইন। অতএব এই গণভোটে পাশ করে তাহলে বলতে হবে যে এটা সংবিধানের ঊর্ধ্বে। অর্থাৎ আমাদের দেশে একটা ফার্স্ট ক্লাস সংবিধান থাকবে যেটা ঊর্ধ্বের, গণভোটে যেটা, আর একটা হলো সেকেন্ড ক্লাস সংবিধান থাকবে যেটা এখন সংবিধানে আছে, তাই তো? এইরকম আজগুবি আইনি ব্যবস্থা দুনিয়ার কোনো দেশে নাই। এই আইনজীবী বলছেন, শুধু সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রকে গণতন্ত্রমুখী করা যায় না। এর জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, স্বাস্থ্য ও পুলিশ প্রতিষ্ঠানের স্বচ্ছতা জরুরি। এটা একটা দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, বা মানে গণতান্ত্রিক নির্বাহী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, এটা সংবিধানের উপরে নির্ভর করে না। এটা নির্ভর করে অন্যান্য অনেক বড় আর্থিক, সামাজিক, রাজনৈতিক চেতনা, মূল্যবোধের উপরে। কিন্তু ওই মূল্যবোধের ব্যাপারে তো কেউই কথা বলছে না। এইগুলি না নিয়ে পুরো 9 মাসে আলোচনাটা হচ্ছে সংবিধান নিয়ে। বললাম তো, সংবিধানকে আপনি ঠিক আছে কাটাছেঁড়া করতে পারেন, কিন্তু এটা দিয়ে তো গণতন্ত্র আসে না। রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলেও জানান এই সিনিয়র আইনজীবী। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইটালির রাজধানী রোমে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মৌমাছি ও প্রজাপতি সহ সকল প্রাণ বৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকির মজুমদার বাবু। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের 4র্থ দিনে নীতি প্রণয়ন, কৃষি ও জলবায়ু অভিযোজন পরিকল্পনায় সময়োপযোগী পদক্ষেপে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। অগ্রযাত্রার নামে অনিয়ন্ত্রিত প্রাকৃতিক সম্পদ আহরণ ও ধ্বংস যেমন হয়েছে, তেমনি ভোগবাদী উৎপাদনে বৃদ্ধি পেয়েছে কার্বন নিঃসরণের মাত্রা। এর বিপরীতে অসংখ্য প্রাণ বৈচিত্র্য বিলুপ্তির পাশাপাশি বিপন্নের হুমকিতে হাজারো জীববৈচিত্র্য।
আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের চতুর্থ দিনে হালনাগাদ ইউরোপিয়ান রেড লিস্টে উঠে আসে গত ৫ বছরে প্রায় ২০% প্রজাতির সংরক্ষণ অবস্থার অবনতির চিত্র। বিশ্লেষণ বলছে ইউরোপের প্রায় ১৪,৬৬৯টি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রায় ১৯% প্রজাতি রয়েছে বিলুপ্তির ঝুঁকিতে। পরিস্থিতি উন্নয়নে ২০৩০ সালের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা পূরণে খাদ্যাভ্যাস ও উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। From this, we're hoping that this will encourage countries to move towards achieving the targets of the Global Biodiversity Framework, particularly Target 4, where we want to halt extinction by the year 2030. Conservation is focused on ecosystems, but we also need to focus on the rest of the world, including agriculture. The way we produce food has a big impact on nature. We need to minimize that impact while also feeding the world. ভোগবাদী সংস্কৃতির বিপরীতে চাহিদা অনুযায়ী উৎপাদনেই বিপন্ন সভ্যতা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলছেন পরিবেশবাদীরা। রেড লিস্ট নিয়ে কিন্তু IUCN সারা পৃথিবীতেই কাজ করছে এবং বাংলাদেশেও কাজ করছে। যেসব স্পিসিস হারিয়ে যাচ্ছে কিংবা এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে, এই স্পিসিসগুলো যদি হারিয়ে যায় আমাদের নেচার থেকে, তাহলে কিন্তু সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমরা যে এগ্রিকালচারাল যে প্রোডাকশনগুলো করছি, সব কিছুই কি আমাদের জন্য ভালো কিনা, সব কিছুই কি আমাদের প্রয়োজন আছে কিনা, সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। মিটের কনজাম্পশন একটা বিশাল একটা কনজাম্পশন, এখান থেকে কিন্তু একটা বিশাল কার্বন ইমিশন হচ্ছে। প্লাস আমাদের এই ফুডের যে হ্যাবিট, এই হ্যাবিটটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের মধ্যে কিন্তু ওই কমন সেন্সটা থাকা উচিত যে আমরা কি করলে তার আফটার এফেক্ট কি হবে। মূল কথাই হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা, আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এবং কনজারভেশনকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আমাদের জীবনধারার অনেক পরিবর্তন আনতে হবে। কংগ্রেসে যোগ দিয়ে ভারত প্রথমবারের মতো নিজস্ব জাতীয় রেড লিস্ট প্রণয়নের ঘোষণা দিয়েছে, যার আওতায় ২০৩০ সালের মধ্যে ১১,০০০ প্রজাতির পরিস্থিতি হালনাগাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। দেশের খ্যাতিমান মাল্টা চাষী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভগীরাথপুর গ্রামের শাখাওয়াত হোসেন বাবুল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল ৭টা ৪০ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এসার পর নিজ গ্রামে জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। কৃষি উদ্যোক্তা শাখাওয়াত হোসেন বাবুল স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২০ সেরা কৃষক পদকে ভূষিত হন। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। মা ইলিশ রক্ষা ও প্রজনন বাড়ানোর লক্ষ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা ও সব নদ নদীতে ইলিশ ধরার ওপর ২২ দিনে নিষেধাজ্ঞা চলছে। তবে নির্ধারিত সময় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মৎস্য আহরণকারীরা। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়কাল সঠিক নয় এবং প্রতিবেশী দেশের সময়ের সাথে সমন্বয় না থাকায় নিষেধাজ্ঞার উদ্দেশ্য সফল হচ্ছে না। এবার প্রকৃতি সংবাদ। বাংলার সৌন্দর্যের অন্যতম প্রতীক, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য মলিন হচ্ছে প্লাস্টিক দূষণে। প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে বেড়েই চলেছে প্লাস্টিক বর্জ্যের স্তূপ। হুমকিতে সামুদ্রিক জীববৈচিত্র্য, বিপন্ন হচ্ছে জলজ প্রাণী। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বর্ধিত বাড়ি ভাড়ার দাবি ও হামলার প্রতিবাদে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের অবস্থান। গাজায় হামাসের হাতে থাকা ৭ ইসরায়েলি জিম্মি মুক্ত।
যুদ্ধ বন্ধে মিশরে আনুষ্ঠানিক চুক্তি সইয়ের আগে ইসরায়েল সফরে ডোনাল্ড ট্রাম্প। দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ। নির্বাচনের মাধ্যমে জনগণ অসাম্প্রদায়িকতার প্রমাণ দেবে আশা। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেন শাহদ্বীন মালিক। সনদের অবস্থান সংবিধানের ওপরে বা সমান হতে পারে না মন্তব্য। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে বিশেষজ্ঞদের আহ্বান। IUCN সম্মেলনে জলবায়ু অভিযোজনে সময় উপযোগী পদক্ষেপের তাগিদ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।